আরবান ক্লাসটা বাদ দেন, বাট আপনি একটু রুরাল ক্লাসে যান, ওনারা কিন্তু অনেকে জানেও না আর্জেন্টিনা কোথায়, বাট সে আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য সে মারপিট করছে, সে আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমি যেটা বললাম, ইটস এ পাওয়ার অফ ফুটবল। এটা একটা ভালোবাসা, একটা প্যাশন, এটা অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল। যে আমি বলেছিলাম সৌদি আরব ম্যাচ আর্জেন্টিনা হারবে এবং সত্যিই হেরেছিল এইখানে। এবং আমি এটাও বলেছিলাম যে আমি পরের ম্যাচ যাচ্ছি মেক্সিকো ম্যাচ, মেসি গোল করবে, আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। সত্যি কিন্তু হয়েছিল। দিল এবার কি বলেন? কাতারে এইবার বলেন এটা তো একটা নিউজ। আমি কিন্তু বলছি যে ফেভারিট ডেফিনেটলি আর্জেন্টিনা, বাট হিয়ার ইজ এ চান্স ফর স্পেন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোড একেবারেই আলাদা। আলাপ করা হবে, কিন্তু কোন সেক্টরে করা হবে এটা আপনারা আলাপ শুনলে বুঝতে পারবেন। আজকে ফুটবল বিশ্বকাপ বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। এই ফুটবল বিশ্বকাপের ফাইনাল, সারা বাংলাদেশের মানুষ আজকে যে উত্তেজনার মধ্যে আছে, আমরা সেই আলোচনা দিয়ে শুরু করি। শুরুতে পরিচয় করে দিই আমাদের যারা সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন জনাব দিলু খন্দকার, তিনি ক্রীড়া সাংবাদিক, এবং রয়েছেন ফাহাদ করিম, তিনি সহ সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে পৃথিবীর মানে সবচাইতে বড় উৎসবের রাত মনে হচ্ছে বাংলাদেশের জন্য রাত, কিন্তু খেলা যেভাবে হচ্ছে বাংলাদেশে, মানে আমি নিজে খেলা দেখতে গিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে, ওখানে যে উত্তেজনা আমি দেখি নাই সেই উত্তেজনা বাংলাদেশে আছে। মনে হচ্ছে যে খেলা হয়তো বাংলাদেশে হচ্ছে, অথবা বাংলাদেশ ওই খেলার একটা পার্টিসিপেশন করছে, সেখানে বাংলাদেশ বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রে খেলছে। দিলু ভাই, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি আপনার হাতে আপনি ম্যারাডোনাকে ধরছেন, টাচ করছেন, আপনি সেই গল্প আমাদের সাথে করেছেন। আপনি প্রায় প্রত্যেকটা বিশ্বকাপ কত সাল থেকে শুরু করেছেন? 94 মানে মার্কিন যুক্তরাষ্ট্রেই যেটা হয়েছিল, সেখান থেকে এই প্রত্যেকটা বিশ্বকাপ আপনি বোধহয় নিজে ফিজিক্যালি সশরীরে উপস্থিত হয়ে দেখেছেন। এইবারের বিশ্বকাপকে কি আপনি আলাদা বলবেন? আজকে ফিফার কাছ থেকে শুনলাম আমরা তাদের $15 বিলিয়ন তাদের আয় হয়েছে, রেভিনিউ হয়েছে। তারা যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, সো $1 ট্রিলিয়ন বিজনেস ছিল মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্রের এই ওয়ার্ল্ড কাপে, এবং সেখানে বাংলাদেশেরও একটা পার্ট আছে। আপনি ওভারঅল এইবারের বিশ্বকাপকে কি আপনি আলাদা বলবেন? ডেফিনেটলি ফারাবি, প্রতিটা বিশ্বকাপ, একটা বিশ্বকাপ শেষ হয় পরের দিন থেকে শুরু হয় পরের বিশ্বকাপের কাজ। এই কথাটা মিশেল প্লাতিনি বলেছিলেন 94 ফাইনালের আগের দিন লস অ্যাঞ্জেলেসে ফ্রান্স পার্টি প্রেস মিটে আমিও গিয়েছিলাম। আচ্ছা, তো প্লাতিনির সাথে কথায় প্লাতিনি একটা কথা বললেন, খুব পরিষ্কার বললেন, মিডফিল্ডে যে খেলতেন জুভেন্টাস এবং ফ্রান্সের হয়ে, যে বলটা মনে হয় কথা শোনে প্লাতিনির, আমরা যা টিভিতে দেখেছি কথাও বলেন ঠিক ওরকম, খুব এক্সাইটিং। তো উনি বললেন যে আমেরিকা আমাদের কাজটা কঠিন করে দিল। বললাম কেন? বলে এত সুন্দর ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে 94-এ, যেটা চ্যালেঞ্জ ফর ফ্রান্স 98, আমাদের এর থেকে ভালো কাজ করতে হবে। তো আমি বললাম যে তোমার কি মনে হয়? পরের বারে ইতালিতে ছিল, 98তেই ছিল ফ্রান্সে। আরো তখন সে প্লাতিনি বলল, দেখো 90-94 ফ্রান্স কোয়ালিফাই করেনি ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, তো দেখো আমার টিম ওয়ার্ল্ড কাপে নেই, বাট আমরা হোস্ট হিসেবে আমরা গেছি 98। বাট আমি তোমাকে বলতেছি যে উই ক্যান প্রুভ দ্যাট, যে আমরা অর্গানাইজিংও আমেরিকাকে টেক্কা দিব এবং মাঠের ফুটবলেও
আমরা তাক লাগিয়ে দিব ফুটবল দুনিয়াকে, এবং 98-এ ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতেছিল। ও ওয়াও, একটা অসাধারণ। তো মানে প্লাতিনি 90-তে তারা ছিল না, 94-তেও কোয়ালিফাই করে করে নাই, নাই। 98-তে তারা হচ্ছে এবং চ্যাম্পিয়ন তারা হয়েছিল। অর্গানাইজার হিসেবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছিল। জি। এবং মাঠের ফুটবলে জিনেদিন জিদান যে right. ফুটবল খেলেছিল, দিদিয়ের দেশ যে Right. ফুটবল, সেটা দিয়ে তারা চমকে দিয়েছিল ফুটবল দুনিয়াকে, এবং তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। Right. তো ওই আজকে বারবার প্লাতিনির কথাটা মনে হচ্ছে। আপনি যে কথাটা বলেন, 94-এ যা দেখেছি, 98-তে আরো বেটার ফুটবল দেখেছি, বেটার অর্গানাইজেশন না, দেখেছি। কিন্তু একটা কথা কি বলবেন, এইবার আমি ওয়ার্ল্ড কাপে মানে আমি জানতাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওখানে সব জায়গায় তো সাজ রব, কারণ আমি বাংলাদেশে থেকে অভ্যস্ত। এখানকার আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যেই পরিমাণে উত্তেজনা হয়, যেই পরিমাণ আবেগ মানুষ শো করে, সেখানে গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। এয়ারপোর্টে ছাড়া আর কোথাও গিয়ে বোঝার উপায় নাই যে ফুটবল বিশ্বকাপ চলছে। বরং আপনি 94 সালের কথা বলছেন, সেই সময় নিউ ইয়র্ক টাইমসে তাদের সাংবাদিককে কাগজে এঁকে বুঝাই দিতে হয়েছিল যে ফুটবল মানে হচ্ছে ফুটবলটা কি Right, প্রতিদিন ফার্স্ট পেজে, এটা আমরাই দেখেছি। জি। এবং আমার মনে আছে ইত্তেফাকে আমরা রিপোর্টও করেছিলাম তখন, যে কোথায় ওয়ার্ল্ড কাপটা দেওয়া হলো, ফিফা কেন এটা দিল, এটা তো ফেইল করবে। আচ্ছা। এটা আমরাও নিউজ করেছি। বাট ফাইনালের আগে আমি ফিফা প্রেসিডেন্টের সাথে কথা বলেছিলাম, জো হাইভেলার, লস অ্যাঞ্জেলেস। আচ্ছা তখন মারাদোনা ইস্যুতে বাংলাদেশে কেস হয়েছিল। আচ্ছা তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি জানো যে তোমার নামে সু করেছে বাংলাদেশে একটা লইয়া? এবার বলো, আই ডোন্ট বদার দ্যাট ওয়ান। যে মারাদোনা ইস্যুটা ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার করা কিছু না। জি। তো সেই ব্লাডারের সাথেও কথা হয়েছিল। আমি বললাম যে তোমরা কিভাবে আমেরিকায় এইটা দিলে, এখানে তো সকার খেলা হয় না। জি। তো বলো যে দেখো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছে, রাইট এবং বেশি ক্রাউড এসছে, এবং ওইবার কিন্তু আমেরিকার যে দর্শক ছিল সেটা অন্য ওয়ার্ল্ড কাপগুলির থেকে বেশি। তো আপনার ওই কথাটা ধরেই বলছি ফারাবি, প্রতিটা ওয়ার্ল্ড কাপ কিন্তু পরের ওয়ার্ল্ড কাপ ছাপিয়ে যাচ্ছে। Right. যেমন ফ্রান্স খুবই চমৎকার ছিল, জার্মানিতে গিয়ে মনে হয়েছে ওটা আরো বেটার ফুটবল করেছে। আচ্ছা, আচ্ছা, 2002 জার্মানি 2006 যেটা বেকেনবাওয়ার ওয়াজ দ্য মেইন ম্যান বিহাইন্ড দ্য ম্যান। বেকেনবাওয়ার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন, কোচ হিসেবে চ্যাম্পিয়ন, তারা যেটা অর্গানাইজ করেছেন। কারণ ওরা বলে যে জার্মানদের কাছে ফুটবলটাই জীবন। আচ্ছা, জার্মান, আচ্ছা, ইটালি, আচ্ছা, আচ্ছা, স্পেন, এটা আচ্ছা। আমরা মনে করতাম ল্যাটিন ফুটবল, ইউরোপের ফুটবল জি। ডিফারেন্ট থিং। আচ্ছা। ওদের কাছে জীবনটাই সবকিছু, ফুটবলটাই সবকিছু। ফুটবলের বাইরে ওরা চিন্তাই করে না। যেমন 94-তে আর্জেন্টাইন এই সাপোর্টাররা একটা জিনিস আমাকে বলেছিল যে তোমরা দল বেঁধে কেন এত আর্জেন্টাইন কেন, ইট ইজ টু ফার ফ্রম আমেরিকা। Right. বলো দেখো, আমরা 4 বছর ধরে আমরা পরিশ্রম করি, টাকা জমিয়ে রাখি, 4 বছর পর যেখানে ওয়ার্ল্ড কাপ হয় আমরা ফ্যামিলি সবাই সেখানে জয়েন করি। তো ওই জিনিসটা না আমার খুব একটা বেটার আইডিয়া মনে হয়েছে, Right. যে 4 বছর তো টাকা জমিয়ে ওয়ার্ল্ড কাপটা করা যায়। Right, right. তো আমি 8টা ওয়ার্ল্ড কাপ গিয়েছি, আমি কিন্তু ওদেরটা অনুসরণ করেছি। আচ্ছা, আচ্ছা। ওই জিনিসটা আমি শিখেছিলাম, জি। যে ওদের কাছে টাকা বলবো- জমাতে হবে। হ্যাঁ, টাকাটা জমাতে হবে, তাহলে পরের ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আর কোনো অসুবিধা না। আচ্ছা। এটা কিন্তু আমি ওদের কাছ থেকেই শিখেছিলাম আচ্ছা, যে interesting. ফুটবলটা ইজ দেখেন, ওদের কাছে দেখেন, জীবনের একটা part। আমরা বাংলাদেশে থেকেও ছোটবেলা থেকে যে উত্তেজনা, বড় ভাইদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে যেই জিনিসটা লিগেসিটা পেয়ে আসছি, ফুটবল যেখানে ছিল বাংলাদেশে, এই যে প্রথম আমি আমার লাইফে প্রথম সশরীরে গিয়ে ফুটবল দেখেছি ওখানে, সেইটাও এই যে টাকা জমিয়ে রাখতে পেরেছি এবং তারপরে সেটাকে সম্পন্ন হয়েছে। আপনি বলবেন যে খেলা হচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, খেলছে আর্জেন্টিনা, সেই কোথায়, সেই সাউথ আমেরিকার দেশ, সেই জায়গার সেই আর্জেন্টিনার খেলা বাংলাদেশে মানে এই লেভেলে, এবং তারাও বিশ্বাস করে না শুনে যে শুধুমাত্র খেলা দেখার জন্য তুমি ওখান থেকে এখানে আসছো, তোমার দল খেলে 180 নম্বর হচ্ছে বাংলাদেশ কত বছর ধরে। এইটা কিভাবে আসলো? দেখুন, এটা আমি বলবো দিস ইজ পাওয়ার অফ ফুটবল। ফুটবল জিনিসটা এরকম, সত্যি কথা। কারণ আপনার
সমর্থন যেটা হয় ফুটবলে যেটা বলে না আনকন্ডিশনাল লাভ যাকে বলা হয়, মানে কোনো স্বার্থ ছাড়া একটা ভালোবাসা। আপনি দেখেন আরবান ক্লাসটা বাদ দেন, বাট আপনি একটু রুরাল ক্লাসে যান, ওনারা কিন্তু অনেকে জানেও না আর্জেন্টিনা কোথায়, বাট সে আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য সে মারপিট করছে, সে আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমি যেটা বললাম, ইটস এ পাওয়ার অফ ফুটবল। এটা একটা ভালোবাসা, একটা প্যাশন, এটা অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল, যেটা আমাদের না কিন্তু জাতি। এটা আপনি যদি শুধু বাংলাদেশের চাইতে বর্ডার দিয়ে আপনি যদি ইন্ডিয়াতে যান বা পাকিস্তানে যান, সেখানে কি এই লেভেলের তো আমি দেখি না, এই লেভেলে ক্রেজি না তো। না, কিন্তু আছে। আপনি দেখেন ইন্ডিয়াতে কিন্তু যেখানে ফুটবলিং কালচার স্ট্রং, যেখানে আপনি যদি শিলং সাইডে যান, মানে সেভেন সিস্টার্সে যান, আপনি যদি গোয়াতে যান, আপনি যদি কলকাতা যান, দে অলসো হ্যাভ কোয়াইট এ স্ট্রং সাপোর্ট বেস, কোনো সন্দেহ নাই। আমাদের প্যাশনটা দুটো কারণে, আমরা একটা ইমোশনাল জাতি, আপনাকে বুঝতে অ্যাজ এ নেশন কিন্তু আমরা ভেরি ইমোশনাল, ভেরি টাচি, এবং আমরা মানে আমাদের সময় লাগে না এক হয়ে যেতে। দ্যাটস বিউটি অফ আওয়ার নেশন, সত্যি কথা। সো এই ধরনের প্রোগ্রামগুলি যখন হয়, যখন আপনি দেখেন একটা কমন ইন্টারেস্ট আসে, যে ইরেসপেক্টিভ অফ আমার ব্যাকগ্রাউন্ড, ইরেসপেক্টিভ আমি কোত্থেকে এসেছি না আসছি, আমি কি করি না করি, আমার একটা কমন গ্রাউন্ড আছে ভালোবাসার। এই ক্ষেত্রে একটি দল, একটি আর্জেন্টিনা কিংবা একটি ব্রাজিল, সো উই আর অল ইউনাইটেড, এবং সেই প্যাশনটা আউটবার্স্ট হয় আমাদের এখানে অ্যাট অল লেভেল, অ্যাট অল ক্লাস। দ্যাট ইজ দ্য বিউটি অ্যাকচুয়ালি। মানে এটা এমন না যে শুধুমাত্র গ্রামে হচ্ছে কিংবা শহরে হচ্ছে, সমগ্র দেশে হচ্ছে। এবং মানে আলহামদুলিল্লাহ, আমি যেহেতু এখন ফুটবল ফেডারেশনে আছি, আপনি বিশ্বাস করেন আমার মনে হয় তিনবার ইনফেন্টিনোর অফিস থেকে, মানে ফিফার প্রেসিডেন্টস অফিস থেকে আমাদেরকে কোয়ারি করা হয়েছে যে ভিডিও পাঠাও তোমরা আমাদেরকে। আচ্ছা, আমরা কিন্তু বলি নাই। আপনি দেখেন আপনার ফিফার প্রেসিডেন্ট কিংবা ফিফাতে যে বাংলাদেশের ভিডিওগুলো যাচ্ছে, এগুলো কিন্তু একটা আমরা পাঠাইনি, কিন্তু ওনারা আমাদের কাছে চেয়েছে, দেন উই সেন্ড 7-8টা ভিডিও পাঠিয়েছি, ওখান থেকে ওনারা চুজ করে পোস্ট করেছে। সো দেখেন যে আমাদের দেশের এই যে উন্মাদনা, যেটাকে আমি বলি যে প্যাশন, আনকন্ডিশনাল লাভ, যেটাকে আমি বলছি, ইট হ্যাজ রিচড অল দ্য ওয়ে টু জিরুক অফিস, ফিফার হেড অফিস। ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যখন এই কথা বলছি, ওয়ার্ল্ড কাপ কভার করতে না গিয়ে সাংবাদিকরা বাংলাদেশে কভার করতে আসছে, আর্জেন্টিনার সাংবাদিক। হ্যাঁ, সেদিন আর্জেন্টিনার এর সাথে কথা হলো যে ওনারা, আমি বললাম যে ভাই কারণ কি, এটার কারণ কি তোমরা বলবা, তোমরা কেন এই লেভেলের? Very true. মানে এটা তো আমাদেরকে অবাক করে। মানে আমি একটু বলি কি জানেন, আমি আপনাদের বলি যে আমরা বলে না কবে বিশ্বকাপ খেলবো, কবে চ্যাম্পিয়ন হব, আমরা বলি আমাদের থ্যাঙ্কস টু আওয়ার ফ্যান্স, ফ্যান এবং ফুটবলের দলের সমর্থন এবং তার যে ভালোবাসা, সেটাতে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা দিয়ে আর কতদিন আমাদেরকে সান্ত্বনা দিবেন ভাই, এটা নিয়ে আমার কথা বলবো। আমি ভেবেছিলাম প্রোগ্রাম শুরু করব হচ্ছে কিছুক্ষণ পরে ম্যাচ, আর মানে প্রস্তুতি চলছে। আমরা যখন শুরু করছি তখন মানুষ বিশাল লাইনে মেটলাইফ স্টেডিয়ামে ঢোকার জন্য, বিশাল স্টেডিয়াম, আগে ঢুকতে বলেছে আজকে ফিফা। তো সেইখানে তারা যখন এই প্রস্তুতি নিচ্ছে, আমরা আর প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে, সারা পৃথিবী এখন গুনছে যাচ্ছে কে জিতবে। দিলু ভাই, প্রেডিকশন বলেন আজকে। ইটস এ ভেরি ডিফিকাল্ট ইভেন টিম, কারণ আপনি জানেন স্পেন একটা সময় আর্জেন্টিনা শাসন করত। আর্জেন্টিনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, এবং আর্জেন্টিনা আর স্পেনের খেলার ধরনও কিন্তু একরকম। যে আজকে একটা ধ্রুপদী লড়াই দেখবো আমরা, দুইটা বেস্ট টিম খেলবে। আরও বেশি দেখব যে বার্সেলোনার যে লা মেসিয়া, তার 9 জন প্লেয়ার আজকে 2 দলে খেলবে। স্পেনে 8 জন, 1 জন মেসি আর্জেন্টিনা, একই একাডেমির প্লেয়ার, এবং মেসি নিজেও স্প্যানিশ লিগে দীর্ঘদিন খেলেছেন। মেসি বারবার বলেছেন যে আমি ওদেরকে জানি, ওদের সাথে খেলেছি, ওরা ইজ এ ভেরি গুড টিম, ওরা জানে ফুটবলটা কীভাবে খেলতে হয়। হি রেসপেক্ট দেম, যে একটা সত্যিকারের ফাইট হবে। এবং ঠিক সেম কিন্তু বার্সেলোনার প্লেয়াররাও এবং স্পেনের প্লেয়াররাও বলছে যে আর্জেন্টিনা কঠিন টিম, খুবই কঠিন লড়াই, কারণ এটা $1 বিলিয়ন প্রশ্ন যে কে চ্যাম্পিয়ন হবে। খুব সুন্দর একটা কথা বলবো এখানেই, 94 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন প্লাতিনিকে আমি জিজ্ঞেস করছিলাম যে কে চ্যাম্পিয়ন হবে, ব্রাজিল অ্যান্ড ইটালি ফাইনাল। বিং এ ইউরোপিয়ান, প্লাতিনি কিন্তু বললেন যে ইটালি চ্যাম্পিয়ন হবে। বাজ্য, ক্যাম্বেসো, কানাভারো, সব ভালো ভালো প্লেয়ার রয়েছে, ওরা চ্যাম্পিয়ন হবে। আমি ববি চার্লটনকে জিজ্ঞেস করলাম ফাইনালটা কে জিতবে, ববি চার্লটন বলেছিলেন ইটালি জিতবে। তো আমি বললাম তুমি কি ইউরোপিয়ান এই জন্য বলে ইটালি জিতবে? বলো না, দেখো ইটালি প্লেইং ওয়েল, তারা ভালো টিম। প্লাতিনিও সেম বলেছিলেন, কিন্তু পরের দিন জিতেছিল কিন্তু ব্রাজিল টাই ব্রেকারে। বাট বিং এ ইউরোপিয়ান, তারা কিন্তু ইউরোপিয়ান টিমগুলিকেই সাপোর্ট করেছেন। এবং আজকে কিন্তু সারা দুনিয়া ডিভাইডেড যে কে চ্যাম্পিয়ন হবে।
কিছু লোক, যেমন বাংলাদেশের মোর দেন 75% মানুষ বিশ্বাস করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আমি কিন্তু এখনো বলি আপনার বিশ্বাস কি এই খেলাটা একমাত্র ছবিটা বদলে দিতে পারে, সেটাই লিওনেল মেসি, যেটা আর্জেন্টিনার প্লাস পয়েন্ট। স্পেনে একজন মেসি নেই, আর্জেন্টিনা সেইটা রয়েছে, মেসি রয়েছে, আর স্পেনে রয়েছে একটা টিম কম্বিনেশন, যেটা আমরা সবসময় বলি যে টিকি টাকা ফুটবল যেটাকে বলেছি, যেভাবে 2010-এ চ্যাম্পিয়ন হয়েছিল। আমি সাউথ আফ্রিকায় সেই ফাইনালেও ছিলাম, ইনিয়েস্তা এক্সট্রা টাইমে গোল করেছিলেন, এবং সারাটা খেলায় কিন্তু ভালো খেলেছিল সেদিন নেদারল্যান্ডস। আচ্ছা, খুব ভালো খেলে। এবং রোবেন 1:1 ক্যাসিয়াসকে দুটো চান্স পেয়েও গোল করতে পারেনি, অথচ এই রোবেন বায়ার্ন মিউনিখের হয়ে ওইভাবে অনেক গোল করেছেন সেই সিজনে, বাট সেদিন ভাগ্যটা ছিল টোটালি স্পেনের পক্ষে, যে ইনিয়েস্তার ওই এক্সট্রা টাইমের গোলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এবং সেই খেলারও সেমিফাইনালটা আমরা ডারবানে দেখেছিলাম, জার্মানি আর স্পেন, এবং গোটা ম্যাচটা ডমিনেট করেছিল জার্মানি, যারা আগের ম্যাচেই মারাদোনার আর্জেন্টিনাকে 4 গোলে উড়িয়ে এসেছিল সেমিফাইনালে। বাট জার্মানি খেলেছিল, জার্মানি জিতেছিল স্পেন। একটা কর্নার থেকে পুয়েল ওদের যে দীর্ঘ চুলেনি তার হেডে গোলে জিতেছিল, এবং তারা কিন্তু ফার্স্ট ম্যাচ হেরেছিল সুইজারল্যান্ডের কাছে। এই স্পেন 2010 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ, তারপরে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তা আমি আজকেও বলি এইবার সবচাইতে কম গোল খেয়েছে স্পেন, মাত্র একটা গোল খেয়েছে। কিন্তু today. আর্জেন্টিনার যে জিনিসটা আমি কখনো দেখিনি, যে আর্জেন্টিনাকে আমরা দেখেছি ছন্দের ফুটবল খেলতে, ওটা এবার কিন্তু লাঠি, হচ্ছে না। সেটা কিন্তু নেই। এবং এই আর্জেন্টিনা কিন্তু গতবারের আর্জেন্টিনার মতো খেলছে না, এবার খেলছে তারা শেষ 15 মিনিট, শেষ 10 মিনিট খেলছে। বাট এই আর্জেন্টিনাকে কিন্তু আমরা দেখিনি, এত প্রেশার নিয়ে কখনো খেলতে দেখিনি। তারা ডমিনেট করে খেলেছে। গত ওয়ার্ল্ড কাপটা আমার পরিষ্কার মনে আছে, আমি ঢাকায় অফিসে বসে দেখেছিলাম, আপনিও ছিলেন আমাদের সাথে, যে আমি বলেছিলাম সৌদি আরব ম্যাচ আর্জেন্টিনা হারবে, এবং সত্যি হেরেছিল এইখানে। এবং আমি এটাও বলেছিলাম যে আমি পরের ম্যাচ যাচ্ছি মেক্সিকো ম্যাচ, মেসি গোল করবে, আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। সত্যি কিন্তু হয়েছিল। দিল ভাই এবার কি বলেন? কাতারে এইবার বলেন এটা তো একটা নিউজ। আমি কিন্তু বলছি যে ফেভারিট ডেফিনেটলি আর্জেন্টিনা, বাট হিয়ার ইজ এ চান্স ফর স্পেন অলসো, কারণ যে ফুটবলটা তারা খেলে আজকেই আর্জেন্টিনাকে সবচেয়ে শক্ত পরীক্ষার মুখে দাঁড় করাবে। কারণ আমি ইংল্যান্ড, অনেকে বলেছে, আমি বললাম ওটা হলো একটা টেস্ট হবে ইংল্যান্ড ম্যাচ। কারণ আমি একটা ম্যাচ দেখতে আপনার মতো আমিও কানাডায় গিয়েছিলাম। আচ্ছা, তো কানাডার ম্যাচের আগে আমি একটা টেলিভিশন ইন্টারভিউতে আমি খুব বোল্ডলি বলেছিলাম যে 4টা, আমাকে জিজ্ঞেস করেছিল 4টা সেমিফাইনাল টিমের নাম বলো। আমি বলেছিলাম স্পেন, ফ্রান্স 1, সেকেন্ড স্পেন, থার্ড আর্জেন্টিনা, ফোর্থ ইংল্যান্ড। সিরিয়াসলি এটা রেকর্ডেড। ভাই তাড়াতাড়ি বলেন কে চ্যাম্পিয়ন হবে। 19 জুন ইন্টারভিউটা আপনি বলেন, এই যে এটা লেখা হচ্ছে, আপনি ইয়েস অর নো, মানে কঠিন হবে, আরো একটা ডিফিকাল্ট, টাফ, সবকিছু ঠিক আছে, আপনি বলেন। আরো একটা কথা বলেছিলাম ওইখানে, তো আমাকে জিজ্ঞেস করেছিল প্রেজেন্টার যে হোয়াট অ্যাবাউট ব্রাজিল, তো আমি বললাম আপনি কষ্ট পাবেন যে এটা নকআউট রাউন্ডে গুড বাই হয়ে যাবে। এটা রেকর্ডেড। 19 জুনে সেই ইন্টারভিউটা ছিল, পরের দিন আমার ম্যাচ ছিল জার্মানি আইভরি কোস্ট। আচ্ছা, বাট এখন আমি বলেছিলাম যে কাপটা ইউরোপে থাকবে। আমার এটা ছিল যে ইউরোপে থাকবে কাপটা। আচ্ছা, মেবি এই আর্জেন্টিনার চান্স বেশি, কিন্তু আমি কিন্তু এখনই ওইখানে স্টেক করব যে কাপটা ইউরোপে, মানে স্পেন, মানে স্পেনের পক্ষে আপনি দিল ভাই, আপনার মুখে এই কথা, ইউরোপে থাকবে। আমি বলছি যে ইউরোপের একটা ক্লাসিক ফুটবলের কাছে কাপটা থাকবে। মেবি আই এম রং অর রাইট, বাট এটা হলো খেলার পরে বোঝা যাবে জিনিস। আচ্ছা, তো এখন কি বলছেন? এখন আমি বলছি কিন্তু আর্জেন্টিনা ফেভারিট, বাট কাপটা ইউরোপেই থাকছে। দিলু ভাইয়ের কাছ থেকে ব্রেকিং নিউজ। এটা নিউজ হওয়ার মতো, যে দিলু ভাই বলছে এটা নিউজ হওয়ার মতো। আপনি বলেন আপনার প্রেডিকশন শুনি। আমার প্রেডিকশন, আমি নন টেকনিক্যাল মানুষ, বাট একটু টেকনিক্যালি বলতে চাই, যেটা দিলু ভাই বললো, আর্জেন্টিনা এবার যেভাবে খেলছে এই খেলা কিন্তু আমরা কখনো দেখি নাই। ইটস ভেরি ডিফারেন্ট আর্জেন্টিনা উই আর সিইং।
আর স্পেন যেটা খেলছে এটা তো ছবির মতো অ্যান্ড দে আর নোন ফর ইট। সো আমি ফ্রান্সের খেলা থেকে আমি যদি রিড করি স্পেনকে এবং আর্জেন্টিনার সব খেলা যদি আমি রিড করি, আমার মনে হয় আর্জেন্টিনা যেটা করে আসছে খুব ফিজিক্যাল খেলছে, কিন্তু ভেরি এগ্রেসিভ অন দ্য গ্রাউন্ড। সো স্পেনের ওই ছন্দটা ভাঙতে হবে তাদেরকে এগ্রেসিভনেস দিয়েই, আসলে এগ্রেশন দিয়ে, এবং যেটা আমার কারণ মনে হয় আর্জেন্টিনা আজকের প্রথম থেকে চেষ্টা করবে, বিকজ স্পেন যদি একবার রিদমটা পেয়ে যায় it will be very difficult to challenge them. It's near to impossible. আপনি দেখেন ফ্রান্সের মতো টিম যে পুরো ওয়ার্ল্ড কাপ ডমিনেট করেছে, ও মানে ছোট্ট শিশুর মতো দাঁড়ায় ছিল মাঠে, দে কুড নট ডু এনিথিং, বিকজ দেখছে বলটা কোথায় যাচ্ছে, কতবার যাচ্ছে, এবং আপনি দেখেছেন কতগুলি পাস হয়েছে, কতবার সাইড চেঞ্জ করেছে, মানে বোকার মতো তাকিয়েছিল প্লেয়াররা, মানে দে কুডন্ট বিলিভ ইট অ্যাকচুয়ালি কি হচ্ছে ওদের সামনে। সো ওই রিদমটা পেয়ে গেলে কিন্তু স্পেন ইজ অ্যাবসলিউটলি ইউ ক্যানট জাস্ট চ্যালেঞ্জ দেম, সোজা কথা। সো আই হ্যাভ এ ফিলিং আর্জেন্টিনা আজকে খুব প্রথম থেকে খুব এগ্রেসিভ যাবে, সো দ্যাট আপনার এইজ দিক দিয়েও একটু ইয়াং টিম কিন্তু স্পেন, আর ওদের খেলার স্টাইলটা খুব ক্লিন খেলে ওরা। সো ওখানে যদি একটু ব্রেক থ্রু করতে পারে, আমার মনে হয় ওই ছন্দটা ভাঙতে হবে আর্জেন্টিনাকে। আচ্ছা, সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেটস সি এইটার একটা ট্রান্সফরমেশন কি হয়েছে দিলু ভাই? আপনি তো বহু আগে থেকে খেলা ফলো করেন, একটা ট্রান্সফরমেশন কি হয়েছে? আপনারা ল্যাটিন আমেরিকার খেলা যে সুন্দর ফুটবল, আর্জেন্টিনা ব্রাজিল যেই টাইপের ফুটবল খেলে, ছোট ছোট পাস, সেই জায়গায় এখন আপনি বললেন যে ক্লিন ফুটবল খেলে স্পেন। শুধু স্পেন কেন, আপনি ফ্রান্স, আপনি নেদারল্যান্ডস, আপনি ইংল্যান্ড, জার্মানি, এরা যে ক্লিন, আনফরচুনেটলি পর্তুগাল, ইটালি যদিও কোয়ালিফাই করে নাই, এটা কি আমি নিজেও বুঝি না, আমি বুঝি না, থার্ড ওয়ার্ল্ড কাপ দেখে, থার্ড ওয়ার্ল্ড কাপ। সো দিলু ভাইকে বলবেন যে এইটা কি আসলে একটা ট্রান্সফরমেশন কি ঘটেছে? মানে এখন কি আপনার মনে হয় না ল্যাটিন আমেরিকার ওই ফুটবলের চাইতে এখন ইউরোপ কোনো কোনো ক্ষেত্রে বা ক্লিন ফুটবলের দিকে অনেক লং পাস বাট গতি বেশি? ডেফিনেটলি ইউরোপের ফুটবলে চেঞ্জ এসছে, এর বড় প্রমাণ জার্মানি। জার্মানি যারা পাওয়ারের উপরে ফুটবল খেলতো, মেশিনের মতো ফুটবল খেলতো, সেই জার্মানি কিন্তু সরে এসেছে, তারা এসছে টোটাল ফুটবলের দিকে, টিম, গোটা টিমটাকে তারা বেঁধে 2014টা যদি আপনি চিন্তা করেন যে অদ্ভুত একটা টিম ওয়ার্কের উপরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং আমি জার্মানিকে কখনো এত ভালো ফুটবল খেলতে দেখি, তারা যে ফুটবলটাকে, কারণ আমরা দেখেছি তাদের পাওয়ারের সাথে তাদের স্পিডটাকে কাজে লাগাতো, যেটা ইউরোপ এখন সরে এসেছে। সবাই আপনি যে নামগুলি বললেন, বেলজিয়াম তার সোনালী প্রজন্ম বিউটিফুল ফুটবল খেলেছে, স্পেন এইটা ধারক বাহক, ফ্রান্সের ফুটবল কিন্তু গতির সাথে একটু পাওয়ারও রয়েছে। যে এমবাপ্পে যে ফুটবলটা খেলেন, এটা কিন্তু অন্য কেউই খেলে না, পাওয়ার সাথে স্পিড, আনস্টপেবল, এক অসাধারণ। কারণ অলরেডি হি প্রুভ হিমসেলফ, টানা 2 ওয়ার্ল্ড কাপে এত গোল, এত স্পিড, তার বয়স কত, 22টা ম্যাচে 22টা গোল, পাশাপাশি মাত্র 3টা ওয়ার্ল্ড কাপ। আপনি পাশাপাশি ইয়ামালের কথা চিন্তা করেন, অনলি 18-19 ইয়ার্স ওল্ড, কি ফুটবলটা খেলছে। বাট আপনি যদি চিন্তা করেন, যেটা ফাদ ভাই বললেন, যে এইবার কিন্তু আপনি যে ক্লাসিক ফুটবল যেটা আমরা বলেছি সাউথ আমেরিকার, আর্জেন্টিনা কিন্তু একটু পাওয়ার অ্যাপ্লাই করছে। এবং ইংল্যান্ড ম্যাচে কিন্তু ওরা বারবার বলছিল, ইংল্যান্ড খেলার পরেও বলেছে যে আর্জেন্টিনা পাওয়ার ফুটবল খেলেছে। আমরা কিন্তু এই আর্জেন্টিনার এই খেলা কখনো দেখিনি, কারণ ইতালি ওয়ার্ল্ড কাপে এক ম্যাচেই মারাদোনাকে 30টা ফাউল করা হয়েছিল, 94 ওয়ার্ল্ড কাপে 30টা ফাউল করা হয়েছিল শুধু মারাদোনাকে একটা ম্যাচে। 94 ওয়ার্ল্ড কাপে নাইজেরিয়া ম্যাচের পর, ওই ম্যাচ আমি বস্টনে দেখেছিলাম, মারাদোনা বলেছিল যে একদল পশুর সাথে ফুটবল খেলেছি, মানে এত পাওয়ার তাকে, এত ইসে খেলতে হয়েছে তাকে, যে বল একটা স্টেপ দেওয়ার আগেই মেরে ফাউল করা হচ্ছে। তো এইগুলি যে জিনিসটা, সেইখান থেকে কিন্তু সরে এসেছে আর্জেন্টিনা, একটু পাওয়ার অ্যাপ্লাই করেছে, যেটা ফাহাদ বললেন। আপনি খেলাটা একটু চিন্তা করে, স্পেশালি লাস্ট ম্যাচটা মানে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ড ম্যাচটা, ইজিপ্ট অলসো ভেরি এগ্রেসিভ। ইজিপ্টের সাথে দেখা গেছে যে লাস্ট মানে সেকেন্ড হাফেরও শেষের দিকে এসে তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠল। কিন্তু তার আগে যদি আপনি কেপ ভার্দের সাথে মিলান, তার আগে আরেকটা ম্যাচ কার সাথে আপনার মানে সেই ম্যাচগুলোকে আপনাকে অনেক বেশি মানে আনন্দ দিয়েছে যে আর্জেন্টিনা? আমি সেই কথাটাই বলি, যেটা আপনি বললেন যে আর্জেন্টিনা ব্রাজিলকে আমরা কি দেখেছি, ওরা একটা অ্যাটাক বিল্ড করে 6টা 7টা পাস,
ছোট ছোট পাসে তারা কিন্তু খেলে। এখন আপনি চিন্তা করবেন যে এমিলিও মার্টিনেজ লং শট ফেলছে লেফট উইংয়ে, রাইট উইংয়ে। আপনি খেয়াল করবেন কিন্তু সে গোলকিপার কিন্তু লং, এটা কিন্তু আমরা খুব কম দেখেছি আর্জেন্টিনার ফুটবলে, যেটা আপনি ইংল্যান্ডের গোলকিপারকে দেখেছি পিকফোর্ড লং পাসগুলি ফেলতেছেন বক্সে তাদের টল ফরওয়ার্ডদের হেডের জন্য, সেটা কিন্তু এখন এমিলিও মার্টিনেজও। এবং কোন একটা ম্যাচে এমিলিওর পাস থেকে কিন্তু গোল করেছিল, লেফট উইংয়ে ফেলেছিল, সেই বলটা ইনসাইড করে রেখেই গোল করেছিল। ওই গোলকিপারের পাশে কিন্তু লং বল খেলেছে। এটা আমরা মারাদোনার সময়ও দেখিনি, কিন্তু তাদের দেখেছি ওই 6টা 7টা ম্যাক্সিমাম 8 পাস। যদিও জার্মানি ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে তারা 26 আর 28 পাসে গোল করেছিল আর্জেন্টিনা, সেইটাও দেখেছিলাম আমরা। বাট সেই জিনিসটা এখন হলো কি, ওই যেটা আপনি বললেন যে আমেরিকাতে একটা কথা বলে টাইম ইজ মানি, ওরা এখন ওই দিকে ধাবিত হয়েছে আর্জেন্টিনা টিমটা। হয়তো জানি না এটা মেসির হয়তো একটা প্ল্যান ছিল যে আমি আমেরিকার ফুটবলে খেলবো, যেহেতু আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হবে, আমি আগে ওই এনভায়রনমেন্টের সাথে 1 বছর নিজেকে মানিয়ে নেব। এবং এটা হয়তো তার পলিসি হতে পারে যে সে যে জিনিসটা যে সাপোর্ট পাচ্ছে, এটা কিন্তু অনেক প্লেয়ারই পাচ্ছেন না, যেটা মেসি বিভিন্ন মাঠে গিয়ে পাচ্ছেন। তার জন্য এক্সট্রা কিছু সাপোর্টার আসে। আমি কিন্তু আপনাকে আবারও বলি, যে কথাটা আমি 98 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন বলেছিলাম যে ফ্রান্সে একজন জিদান আছে, ব্রাজিলে কিন্তু সেটা নেই। কালকে ফ্রান্স জিতবে, এবং এটা অনেকেই হেসেছিল। বাট আমি অনেককেই ইন্টারভিউতে বলেছিলাম যে কালকে ওয়ার্ল্ড ফুটবল নতুন চ্যাম্পিয়ন দেখবে, সত্যিই হয়েছিল। এবং আমি বলেছিলাম যে জিদান গোল করবে, সেটাই কিন্তু হয়েছিল। এবং অনেক বড় বড় পণ্ডিত প্রেস বক্সে এসে আমার সাথে হাক করেছিলেন যে তোমার প্রেডিকশন তো পারফেক্ট হয়েছে। তো আমার এটা মনে হয়েছে যে স্পেন আর্জেন্টিনার একটাই প্লাস পয়েন্ট, আর্জেন্টিনা একজন মেসি আছে, সে লাইনের উপরে যে খেলাটা খেলতেছে সে কিন্তু ঘুমিয়ে থাকে, মাঠে দাঁড়িয়ে থাকে। 120 মিনিট 39 বছরের একটা প্লেয়ার খেলছে, 120 মিনিট খেলেছে 2 ম্যাচ, আর সব ম্যাচে কিন্তু 90 মিনিট খেলেছে। একটা ম্যাচেই শুধু সে আগে চলে গেছে, জর্ডান ম্যাচে সে অল্প সময় ছিল, 70 মিনিটের পর চলে গেছে। বাট এটা এক্সেপশনাল। আমি সবসময় বলি যে সে মারাদোনা দ্য বেস্ট, তার পেছনে হলো মেসি। এটা আমার মেবি আমি রাইট অর রং আমি জানি না। যদি আর্জেন্টিনা এবারও ওয়ার্ল্ড কাপ জিতে, আপনি কি এখান থেকে ফেরত আসবেন? না, আমি বলবো মারাদোনা দ্য বস, দ্য ফুটবল ঈশ্বর। কিন্তু এখন তো সবাই সেই প্রশ্নটা সামনে আনছে এবং মেসিকে বলছে যে মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। মেসি কিন্তু নিজেই বলেন যে আমি এগ্রি করি, মেসি কিন্তু নিজেও বলেন ডিয়েগো আলাদা, ওর সাথে কারো কম্পেয়ার এখানে, এটা কিন্তু মেসি নিজেও বলেন। তাই এবং মারাদোনা যদিও বলছেন সে আমার থেকে বড় প্লেয়ার, কিন্তু এটা হলো কি, ধরেন 2010-এ মারাদোনা কোচ ছিলেন, মেসি প্লেয়ার ছিলেন। তো আমরা একটা ম্যাচের ডাগ আউটের পিছনে ছিল আমাদের আর্জেন্টাইন ডাগ আউটের পেছনে। তো যখনই বল আসে মারাদোনা ওই বলটারে জাগল করে, সারা স্টেডিয়াম নাচতে থাকে যে ওটা একটা অন্য জিনিস। মারাদোনা বলটা আউট হয়েছে, সে বলটারে জাগল করতেছে, তার বলটা ধরে দিল, মেসির মাথা ধরে দিল, যে জিনিসটা এটা আলাদা জিনিস। মিউনিখের একটা ম্যাচে পেলেও মাঠে ছিল, বেকেনবাওয়ার মাঠে ছিল, ক্রুইফ মাঠে ছিল, একটা সময় স্ক্রিনে ভেসে উঠলো ওয়েলকাম ডিয়েগো আর্মান্দো মারাদোনা। গোটা স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে যে ক্ল্যাপ দিচ্ছে, সেটা অনেক সময় থেমে থাকে। মারাদোনা তখন স্টেডিয়ামে ইন করেছে। আপনি চিন্তা করেন, পেলে, বেকেনবাওয়ার, ক্রুইফের মধ্যে সে হঠাৎ করে এসে হাজির, স্ক্রিনে ভেসে উঠলো ওয়েলকাম ডিয়েগো আর্মান্দো মারাদোনা, গোটা স্টেডিয়ামটা নেচে উঠলো। এই জিনিসগুলি না, যে ধরেন না দেখলে বিশ্বাস করে মানে মারাদোনাটা কি জিনিস ছিল এটা। তো আমি এখনো মনে করি আজকে আপনি তাকে কোথায় যেন ধরছিলেন, আমি তার অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমাকে একটা অটোগ্রাফ দাও। কোন সময় এটা হলো বস্টনে 94 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা গ্রিস ম্যাচের পরের দিন মারাদোনা একটা গোল করেছিলেন, ওইটাই তার লাস্ট গোল ইন ওয়ার্ল্ড কাপ।
আচ্ছা। লেফট ফুটার গোলকিপার দেখেনি যে কি গোলটা করেছিল, আর বাতিস্তুতা হ্যাট্রিক করেছিল, 4 গোলে জিতে। পরের দিন ব্যাপসন কলেজ ওদের যে ক্যাম্প ছিল সেখানে প্র্যাকটিস, তো আমরা গিয়েছিলাম। আপনি বিশ্বাস হয় মোর দেন 1000 সাংবাদিক আর ফটোগ্রাফ মারাদোনার প্র্যাকটিস দেখার। এই যে আমি যে বলি যে একটা লোক কোথায় নিয়ে গেছে ফুটবলটাকে, হাজার হাজার শাটারি, শুধু শাটারের শব্দ শুনতেছি যে মারাদোনা ইজ কামিং, ওরা বলে দিয়েগো, দিয়েগো ইজ কামিং, শাটারের শব্দই উঠে। একটা টেনিস বলকে জাগলিং করতে করতে যে আসছিল, যে টেনিস বলটা তার কথা শুনতেছে, হাতে একটা লেমনেট আর টেনিস বলটারে থাইয়ে এইখানে সে নাচাচ্ছে আপনার সামনে আপনি দেখতেছেন এবং চোখে? দেখতেছে একদম আমার পাশ দিয়ে গিয়ে সে লাইভ ইন্টারভিউ দিল সাউথ আমেরিকান একটা টেলিভিশনকে প্র্যাকটিস থেকে। আমরা রিপোর্ট করেছিলাম যে কত $1 বিলিয়ন চুক্তি হয়েছে, প্র্যাকটিস গ্রাউন্ড থেকে মারাদোনা লাইভ ইন্টারভিউ দিবে। ওইটার পর সে প্র্যাকটিসে ঢুকে গেল। তো প্র্যাকটিসে কিন্তু অদ্ভুত, ওই যে আমরা গোল না আমরা মারামারি করি আমাদের খেলা, মারাদোনা ওইটা করতেছেন গয়কোসিয়া ক্যানিজিয়া বাতিস্তুতার সাথে যে গোল, ও বলতেছে গোল না, এটা নিয়ে তর্কাতর্কি করতেছে। আবার স্টক কিক মারতেছেন, বলে দেখো বল গোল হয়ে গেল, বক্সের বাইরে দিয়ে বল গোল, কিন্তু গয়কোসিয়া গোলকিপার কোথাও টাচও পায় না। মানে মানুষের পারফেকশনটা কোথায় গেলে এটা সম্ভব। তো ঘুরতে ঘুরতে হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। তা আমি জিজ্ঞেস করলাম যে এইবার আর্জেন্টিনা কত দূর গিয়ে থামবে। তো যাই হোক, সে আমার সামনে বললো যে দেখো আমরা 4 গোলে দিই। তা আমি তো আর স্প্যানিশ বুঝি না, সে ইংলিশ বোঝে না, কত একটা ঝামেলা। যাই হোক, ওখানে আর্জেন্টাইনের মাধ্যমে সে আমার প্রশ্নটা স্প্যানিশে করার পর বললো দেখো 4 গোলে জিতেছি, ইজ এ ভেরি গুড স্টার্ট, আমাদের টিমটা ভালো, এইবার কিন্তু আর্জেন্টিনা অনেক দূর দৌড়াবে। আমি বললাম তোমার একটা গোল বলো, যে হ্যাঁ প্রথম গোল পেয়েছি, বাতি গোলে হ্যাট্রিক করেছে, তো সব কিছু আমাদের পক্ষে। তো আমি বললাম আমাকে একটা অটোগ্রাফ। তো আমার হাত থেকে সে ওই সোভেনিরটা নিয়ে তো আমি হাতটা ধরে দেয়, সে আমার দিকে তাকিয়ে আছে। তা আমি এইটাকে এরকম ধরাল, সে কোনো কি হাতটাকে মাসেলটাকে আমি বিশ্বাস করি আমি 2 আঙ্গুলেও একটু দাওয়াতে পারলাম না। আচ্ছা। এটা যে কত স্ট্রং এখন বুঝি, যে ওই আফ্রিকান ফুটবলাররা কেন তাকে ফেলতে পারে না, কেন তাকে ড্যাশিংয়ে তার সাথে পারে না, তার কেন এত, এই যে অ্যামেজিং, অবিশ্বাস্য এটা। এবং সে কিন্তু FBI বলো ডোন্ট টাচ, তো ওইখানে আর্জেন্টাইন ছিল দি কেপ সাইলেন্ট, দিস ইজ নট ইউর বিজনেস। দিয়েও কিন্তু কিছুই বললো না, আমি কিন্তু গোটা জিনিসটাই ধরে দেখলাম। এটা অবিশ্বাস্য, কারণ আমি ইমরান খানদের দেখেছি, ব্রায়ান লারার দেখেছি, ভিভ রিচার্ডেরটা দেখেছি, যে ওদের যেরকম মাসেলগুলো ঠিক সেরকম, মানে ইজ এ ভেরি স্ট্রং। তো আমি এখনো আপনাকে বলি, কিন্তু আজকে যদি মেসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে হয়, মারাদোনা দ্য ঈশ্বর, ফুটবল ঈশ্বর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আপনি বলেন বাংলাদেশের যে অবস্থা, আমরা মানে এইবারও আমি যখন ওয়ার্ল্ড কাপের জন্য গেছি, আমরা আবার বাংলাদেশে ফেরত এসে দেখলাম যে হ্যাঁ উত্তেজনা তো বাংলাদেশে আরো বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই যে বেশি উত্তেজনা, সেই উত্তেজনা বাংলাদেশের পারফরমেন্স আমরা কোনোদিন বাংলাদেশে দেখবো না, না আমাদের জীবদ্দশায় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। এইবার 32 থেকে 48 দল খেলছে। কেপ ভার্দের মতো একটা দেশ, 5-6 লাখ মানুষের একটা দেশ, বাংলাদেশ একটা উপজেলার সমান একটা দেশ। আপনার এই কাতার ওয়ার্ল্ড কাপ আয়োজন করলো 12 কিলোমিটারের মধ্যে গত 2022 সালে, সেখানে 5 লাখ মানুষের দেশ, 30 লাখ মানুষ মানে বাইরের মানুষের সহ, সেই সব দেশ ওয়ার্ল্ড কাপ খেলে। আমাদের কি সমস্যা? আচ্ছা, প্রথম একটা কথা বলি, কেপ ভার্দের এক্সাম্পলটা এবার অনেকেই দিচ্ছে, আমরা সবাই দিচ্ছি, আমিও দিচ্ছি, বাট আপনাকে দেখতে হবে কেপ ভার্দের প্লেয়াররা কিন্তু কেউ কেপ ভার্দে থাকে না। ওরা সব ফ্রান্স, পর্তুগাল, হল্যান্ড, নেদারল্যান্ডস। সো 23 জনের মধ্যে 14 জনের জন্মই হয়নি কেপ ভার্দে। সো কেপ ভার্দে যে ওয়ার্ল্ড কাপ খেলছে, এখানে কেপ ভার্দের রাষ্ট্রের কোনো রোল নাই, কেপ ভার্দের ফুটবল ফেডারেশনের কোনো রোল নাই। এরা সবাই জন্ম হয়েছে বাইরে, 14 জন, বাকি যারা আছে তারা কেপ ভার্দে জন্ম, বাট তারাও বাইরে থাকে। সো ইটস এর অ্যাবসলিউট অরিজিনাল প্লেয়ার টিম, সত্যি কথা। সো কেপ ভার্দে ইজ এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। বাংলাদেশ থেকে যখন বলেন, তাহলে আপনাকে পাশেও দেখতে হবে ভারত। আমার পপুলেশন আমাদের 10 টাইমস বেশি, আমাদের ইনভেস্টমেন্ট আমাদের থেকে 20 টাইমস বেশি ইন ফুটবল, ওরা কিন্তু এখনো করতে পারে নাই। তার পাশে যে আমি চায়নাতে যাই, যার পপুলেশন ইন্ডিয়া থেকেও বেশি, তার ইনভেস্টমেন্ট ইন্ডিয়া থেকেও বেশি, সেও কিন্তু এখনো যেতে পারে নাই। কেন বলছি এটা, যে ইট ইজ ডেফিনেটলি ফ্যান ভালোবাসা ইজ অ্যামেজিং, কোনো সন্দেহ নাই, বাট তার সাথে রিয়েল ফুটবলের রিলেশন ইজ ডিফারেন্ট। না, কিন্তু আপনি সেটাকে কিভাবে বলবেন? আপনি 110 ছিল বাংলাদেশ 100,
না, 96 এ মনে হয়। অবশ্যই আপনাকে সেই বুঝতে হবে 110 থেকে ইয়ে নামতে নামতে এখন আমরা 180 না মধ্যে ওটা তো ঘুরতেছে এটা আমরা। কেন হচ্ছে আপনাকে বলি, আমরা মানে যেটা হয় কি জানেন, র্যাঙ্কিংটা ডেফিনেটলি আপনার পারফরমেন্সের উপরে নির্ভর করে, বাট আপনাকে খেলতে হবে। আপনি হারেন জিতেন ডাজন্ট ম্যাটার, আপনাকে প্রত্যেকটা উইন্ডোতে খেলতে হবে, তাহলেই আপনার র্যাঙ্কিংটা বাড়বে কিংবা কমবে কিংবা স্টেবল বাংলাদেশ থাকবে। তো ইউরোপের সাথে খেলেই না। আমরা না ইউরোপের সাথে খেলে না, তার কারণ আছে একটা, যেটা যেমন আমরা এবছর আমরা সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চেয়েছিলাম ইউরোপিয়ান টিমকে ইনভাইট করতে, এবং 7-8টা টিমকে আমাদের সাথে অনেক দূর কথা বলেছিলাম, বাট ওরা কেউ এশিয়া খেলতে চায় না, বিকজ ইউরোপিয়ান টিম যদি ইউরোপের বাইরে খেলে ওটা ফিফা উইন্ডোতে ওদের কাউন্ট হয় না। তো ওরা আমাদেরকে ইনভাইট করেছে, যেমন লিথুয়ানিয়া আমাদেরকে নভেম্বরে ইনভাইট করেছে প্রথমবারের মতো। আরও একটা দুটো দেশ আমার সাথে কথা বলছে, দে টোল্ড আস তোমরা বাংলাদেশে আসো, মানে তোমাদের দেশে ওদের দেশে যাওয়ার জন্য। সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আর আরেকটা ইস্যু কি জানেন, যেটা আলহামদুলিল্লাহ এখন আমরাও করছি, আমরা যেমন এখন টিম সিলেক্ট করতে যাই, কারণ আমরা অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, আমি কোনো সময় নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি আমাদের সময় নিয়ে কথা বলতে চাই। আমরা আসার পরে আমরা কিন্তু একটা উইন্ডো মিস করিনি, প্রত্যেকটা উইন্ডোতে আমরা খেলেছি, আমাদের ছেলেরাও খেলেছে, মেয়েরাও খেলেছে, বিকজ ওটা কোনো বিকল্প নাই। এখন প্রত্যেকটা খেলতে গেলে কিন্তু ইটস ভেরি এক্সপেন্সিভ, কারণ ফুটবল কিন্তু ক্রিকেটের মতো নাই, মানে ফুটবলে আপনাকে প্র্যাকটিক্যালি অর্জন করতে হয়। সো আমরা যখন ক্রিকেটে যখন একটা বায়োল্যাটারাল সিরিজ হয়, দুই দেশে কিন্তু টাকা পায়, আইসিসি সিস্টেমটা এরকম। তার কারণটা কি, ওখানে খুব কম দেশ খেলে, সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট, টাকাটা না খেলে তো আর সে খেলবে না। ফুটবল ইজ ডিফারেন্ট, ফুটবলে 211 দেশ মেম্বার। সো ফুটবলে আমরা যখন খেলতে যাই কিংবা কেউ যখন খেলতে আসে, তাকে আর আমাকে আমাদের নিজের টাকায় খেলতে হয়, খরচ করে খেলতে হয়। এখানে কিন্তু ফিফা কোনো ফান্ডিং দেয় না, এএফসি কোনো ফান্ডিং দেয় না। সো দ্যাটস ফাইন। সো ইট ইজ ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা করছি প্রতি উইন্ডো যখন আমরা খেলতে যাই, আমার যেহেতু র্যাঙ্কিং 180, অনেক দেশ আমার সাথে খেলতে চায় না, আবার আমিও কিন্তু অনেক দেশের সাথে খেলতে চাই না। যেমন আমি নাম বলতে চাই না, 3-4টা দেশ এশিয়া প্যাসিফিকের আমাদেরকে যোগাযোগ করেছে, আমাদের হেড কোচ বলছে না, ওদের সাথে আমি খেলতে চাই না, বিকজ ওদের র্যাঙ্কিং অনেক নিচে। সো এই চ্যালেঞ্জটা সবসময় লেগে থাকে। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমরা আসার পর ওদের থেকে র্যাঙ্কিং নিচে, আমাদের চাইতেও নিচে। আমরা হ্যাঁ, চাইতে যেমন নিচে। সান মারিনো আমাদের থেকে, ইউরোপের দেশ, বা র্যাঙ্কিং আমার থেকে রেভিড আমাদের থেকে নিচে, কিন্তু সান মারিনো এনি ডে এসে যদি পড়তো, ও টপ টিম হতো। ওর র্যাঙ্কিং ছোট কেন, বিকজ ইউরোপেও খেলে জার্মানি, ফ্রান্স, ইটালির সাথে, ও কখনোই জিততে পারে না, বাট ও যদি এশিয়াদের সাথে খেলতে আসে, ইটস এ ডিফারেন্ট গেম। সো ফুটবলে ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি টু গেট গুড টিমস টু প্লে। যেটা একটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমি এগেইন আমি ফ্যান্সদেরকে ক্রেডিট দেবো, ফুটবল নিয়ে এখন বাংলাদেশে এত আলোচনা হয়, অনেক ভালো দেশও কিন্তু এখন কনসিডার করছে। মানে আমি ওই ফিফা কংগ্রেসে গিয়েছিলাম, আমি মানে নির্বাচিত হওয়ার পরে 1.5 বছর পরে অলমোস্ট ফার্স্ট টাইম আমি একটা অফিসিয়াল ভিজিটে যাই। সেখানে আমি দেখলাম অনেকের সাথে কথা বললাম যে না, বাংলাদেশের প্রতি তাদের ইন্টারেস্টটা এখন আছে, এবং তারা বলে যে তোমাদের ওখানে ফুটবল ইজ ভেরি পপুলার, ফুল হাউস স্টেডিয়াম হচ্ছে, ইটস অ্যামেজিং, পিপল আর টকিং অ্যাবাউট ইট, সো ইটস গ্রেট। সো বাট আমি এখন আপনাকে বলি, এই সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চেষ্টা করছি একটা 4 জাতি করার জন্য। আমরা 28+4 32টা দেশে পাঠিয়েছি চিঠি, যে আমরা তোমাদেরকে আমরা ইনভাইট করছি। তো ইনভিটেশনের ব্যাপারটা কি, ওরা নিজের খরচে আসে, বাট দ্য মোমেন্ট ওরা বাংলাদেশে আসে সব খরচ আমরা দিই, হোটেল টোটেল সব কিছু দিই। ইউ উইল নট বিলিভ, একটা দেশ খালি সাড়া দিয়েছে। আচ্ছা, এখন এটা ইচ্ছা করে তা না, একটা দেশের সাথে খেলা হচ্ছে না, আমরা ওরা কনফার্ম করেছে, বাট ও তো একা আসবে না। এখন আমরা চেষ্টা করছি আরো 2টা দেশ দেখার জন্য। সো উই আর ট্রাইং, যেটা আমি বলতে চাচ্ছি, এখন এটা সবসময় ইচ্ছা করে তাও না, এভরিওয়ান ইজ বিজি। যেমন এখন মিডল ইস্টে কোনো টিম আসতেছে না, বিকজ ওখানে আরব কাপ হবে। সাউথ ইস্টের কোনো দেশ আসবে না, বিকজ ওখানে আসিয়ান গেমস হচ্ছে। উজবেকিস্তান ওই যে জোনটা আছে, ওখানেও একটা টুর্নামেন্ট হচ্ছে। সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ফুটবলে ইটস ডিফারেন্ট, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট টিমস, ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ গেমস, বাট যেটা আমাদেরকে করতে হচ্ছে, যেটা আমাদের আপনাকে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করলে এটা আমার বিশ্বাস, যেটা আমরা এখন 180 আছি, আমরা ইনশাল্লাহ আমরা কোনো উইন্ডো মিস দিব না। সো আমি ডেফিনেটলি আই ক্যান টেল ইউ, যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়েছে, আমাদের ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ, এখানে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। দিল ভাই, আমরা মানে 80-র দশকে বাংলাদেশের যে পারফরমেন্সের কথা শুনি, আবাহনী মোহামেডানের যেই উত্তেজনা, উত্তাল অবস্থা, আমার কিছু ছোট ছোট স্মৃতি মনে আছে, যে এই খেলা যখন হতো তখন বাংলাদেশের সাথে ওই যে মোমেন মুন্নার গল্প আপনাদের কাছ থেকেই শুনি, যে ইন্ডিয়ান মোহনবাগান মানে মোহামেডানের সাথে এই যে কম্পিটিশনটা, সেই জায়গার থেকে আমরা ধীরে ধীরে সরে আসলাম কিভাবে। আমরা এই গল্প শুনেছি কি একটা কাপ গেথে বা কিছু একটা, আপনার হচ্ছে আগে তো অনেকগুলি কাপ হতো, ইউরোপে কোনো একটা খেলায়, সেটা ব্রাজিলের সাথে খেলে বাংলাদেশ জিতে আসছে, ডানা গতি কাপ, হ্যাঁ 90 সালে। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের এই ডিমোশনটা হলো? না, অ্যাকচুয়ালি যেটা আপনি যেটা বললেন, যে 91 সালে ক্যালকাটা লিগ, ইস্টবেঙ্গল মোহামেডান 22 জনের 8 জন প্লেয়ার ছিল ঢাকার। আমি ওই ম্যাচটা কভার করেছিলাম। মনে মুন্না, গাউস, আসলাম ছিল ইস্ট বেঙ্গলে,
আর মাহমুদানে ছিল সাব্বির, পনির, জুয়েল রানা, রক্সি আর নারায়ণগঞ্জের স্টপার সালাউদ্দিন। 8 জন প্লেয়ার বাংলাদেশের। আপনারা এখন সবার নাম এরকম করে মুখস্থ? হ্যাঁ, কারণ ওই ম্যাচে আমি দেখেছিলাম ওটা। মুন্নার ইস্ট বেঙ্গল 3-0 গোলে জিতেছিল। গাউস ওয়াজ অনলি 17, কারণ গাউসকে নিয়ে একটা টাগ অফ ওয়ার হয়েছিল, কারণ আমি ওইটার সাথে ইনভলভ ছিলাম যে রুমি ইনজুর্ড হয়ে চলে আসে, একটা উইঙ্গার পাঠাতে হবে। মুন্না চিঠি লিখেছে, দিল একটা স্পিডি উইঙ্গার লাগবে। তা আমি বলেছিলাম গাউসকে নিয়ে যাও, এই ছেলেটা ব্ল্যাক ডায়মন্ড, অদ্ভুত ফুটবল খেলে, নারায়ণগঞ্জের ছেলে। এবং ইস্টবেঙ্গল কিন্তু নিতে চায়নি। সেকেন্ড হাফে সে খেলেছিল, সে তাক লাগিয়ে দিয়েছিল। তখন তার ফুটবল সেক্রেটারি বলে, দিল ভাই আপনি তো জহুরি, আপনি চিনেন মেধাটা। তো সেই কথাটাই আপনার কাছে, যে চিন্তা করে দেখেন বাংলাদেশে 6টা বিকেএসপি আছে। আমি গত 40 বছর ধরে সাংবাদিকতা করছি, স্পোর্ট জার্নালিজম। আমি আয়াক্সের একাডেমি দেখেছি, আমি চেলসি ক্লাবে গিয়েছি, আর্সেনাল ক্লাবে গিয়েছি, মরিনিওদের প্রেস মিট কভার করেছি, আমি বায়ার্ন মিউনিখ একাডেমি দিই। আমরা খালি গল্প বলি যে আমরা একাডেমি করব, আমরা ওইটা পারবো না। এটা মিথ্যে বলে লাভ নেই, কারণ ওই একাডেমি লা মেসিয়া, বার্সেলোনার এইটা বিলিয়ন বিলিয়ন ডলার দরকার। লেস্টার যেটা আমরা একটা কাজ করতে পারি, আমাদের 6টা বিকেএসপি আছে এখানে, সরকার এবং কর্পোরেট হাউস যদি, আমি 6টা বিকেএসপিতে আমি 6টা ইস্ট ইউরোপিয়ান কোচ এনে ছেড়ে দিব 5 বছরের জন্য। খেলাটা যদি বদল না হয়, বলবো যে আমাদের অভিজ্ঞতা জিরো। ভেরি ট্রু। এটা গভর্নমেন্টের করতে হবে, কর্পোরেট হাউসগুলির আসতে হবে। কোরিয়া যখন ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, অর্গানাইজার কোরিয়া জাপান যখন পেয়েছিল, কোরিয়া তার আগে অলিম্পিক করেছিল 88-এ, সোল অলিম্পিক। এবং কোরিয়ার প্রেসিডেন্ট দেশের সব সম্ভ্রান্ত লোককে ডিনারে ডেকেছে, বলে যে আমরা অলিম্পিক হোস্ট করব, আমরা হোস্টে, আমরা পারফর্মেও তাক লাগাতে চাই, তোমরা কে কি করতে হেল্প করবে। হিউন্দাই তারা ফুটবল বেছে নিয়েছিল, আরও যে বড় কোম্পানি, একটা কোম্পানি বেছে নিয়েছিল বক্সিং। তারা কিউবার থেকে কোচ ট্রেনার নিয়ে এসেছিল, 12টা ওয়েট শ্রেণী হয় অলিম্পিকে, তার 6টাতে গোল্ড পেয়েছিল কোরিয়া। 4 বছরের ট্রেনিংয়ে, প্ল্যানিংটা কীরকম। হিউন্দাই ফুটবল একাডেমি করে তারা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে। তো আমরা কেন পারবো না? আমি কিন্তু এই কথাটা সবসময় বলি, আমি হামজা চৌধুরী নাম লেখানোর পর ফুটবলের যে জোয়ারটা আসছে, এটা কিন্তু সেই 90 দশকের ফুটবলের জোয়ারটা আসছে। এইটাকে আমাদের ক্যাপিটালাইজ করতে হবে। আমি এখনো মনে করি অনেক সময় হয়ে গেছে, আর দেরি করার কোনো স্কোপ নেই। এখনই বিকেএসপিগুলিকে সচল করার দরকার। যেমন বাংলাদেশের সাথে আমি সেদিনও স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলেছিলাম, বাংলাদেশ আর জার্মানির একটা কালচারাল প্যাক্ট আছে। কালচারাল প্যাক্টে বাংলাদেশ অটো ফিস্টার নামে একজন কোচকে এনেছিল 5 বছরের জন্য। অটো ফিস্টার ফিফা টপ গ্রেডেড কোচ, 5 বছর বাংলাদেশে ছিল। বাংলাদেশ প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছিল মায়ানমারে 95 সালে, অটো ফিস্টার কোচ ছিল। তো 98-তে যখন আমি ফ্রান্সে গিয়েছি ওয়ার্ল্ড কাপ করতে, আমি গিয়ে বলেছিলাম যে অটো ফিস্টার আমার কোচ। ফুটবল পণ্ডিতরা বিশ্বাসই করে না, হাউ ইট ইজ পসিবল, অটো ফিস্টার ইজ ভেরি এক্সপেন্সিভ, তোমরা নিছেও কীভাবে? না না, এটা হইতেই পারে, তোমরা ঢাকা শহর বিক্রি করে দিয়েছো, এত টাকা পেলে কোথায়? তখন আমি ওই গ্রুপ ছবি দেখালাম বাংলাদেশ টিমের সাথে অটো ফিস্টার। কীভাবে বললাম? কালচারাল প্যাক্টে 5 বছর সে এই দেশে ছিল, খরচ জার্মান গভর্নমেন্টের। লোকাল এরা কি আসলে অনেক এক্সপেন্সিভ? বাংলাদেশ কি আসলে এত গরিব? বাংলাদেশ আনতে পারবে না? আপনার কোনো আইডিয়া নেই ফুটবল কত এক্সপেন্সিভ, বিলিভ ইট অর নট। এই ধরনের কোচ আনতে ইজ এ বিগ মানি ডিল, আনথিঙ্কেবল। তো এইটা ছিল। তো আমাদের স্পোর্টস মিনিস্টার কিন্তু কথাটা শুনলেন যে এইটা করতে পারে, যেমন ফেডারেশনও এই উদ্যোগটা নিতে পারে কালচারাল প্যাক্টে। তো এরকম যে 5টা জার্মান কোচ আমাদের বিকেএসপিগুলিতে 5 বছর থাকবে,
আমি কিন্তু বিশ্বাস করি ফুটবলের চেহারাটা বদলাতে বাধ্য। আমরা হয়তো ওয়ার্ল্ড কাপ এশিয়াটাকে আমরা টার্গেট করি, আমরা সার্ফ টার্গেট করি যে আমরা শুরু করতে সার্ফ হবে চ্যাম্পিয়ন সার্ফ হবো। দিয়ে, হ্যাঁ right, সার্ফ, right. যেমন এখনই ফেডারেশনের উচিত ঢাকায় হোস্ট করা উচিত সার্ফ। হামজা চৌধুরী যে লেভেলে আছে আমরা চ্যাম্পিয়ন হব, তার মানে ফুটবলে একটা জাগরণ আসুক। আমরা সার্ফ থেকে আমরা ধরি এশিয়া কাপ, অ্যাটলিস্ট 2 বার যেতে হবে, হ্যাঁ অ্যাটলিস্ট। রাইট, এশিয়ান গেমস, এগুলিকে আমরা টার্গেট করি। তারপরে আপনি ইনশাআল্লাহ। কারণ এইবার আপনি চিন্তা করেন আফ্রিকার 9টা দেশ সেকেন্ড ফেজে খেলেছে, একজন খেলে যেতে পারে না। হ্যাঁ, তার মানে আফ্রিকান ফুটবল ইজ কামিং। আমার খুব পরিষ্কার মনে আছে 90 সালে আপনি যদি মারাদোনার 86 চ্যাম্পিয়ন, 90 ফার্স্ট ম্যাচ তারা ক্যামেরুনের কাছে হেরেছিল 1 গোলে, এবং তার একজন প্লেয়ার ছিল, সে, এটা আমি 94 ওয়ার্ল্ড কাপে গিয়ে শুনেছি, ওই ক্যামেরুনের সাংবাদিকের কাছে, ওর বাসায় টেলিভিশন নেই, ও প্রথম টেলিভিশন দেখেছিল ইটালিতে হোটেলে এসে, কিন্তু তারাও কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে। ওরা একটা কথা বলেছিল যে আফ্রিকায় ওরা ফুটবল খেলে 3 বেলা ফ্যামিলি মেম্বারকে খাওয়ার দেওয়ার জন্য। ওরা খুব গরিব, ওরা ভাঙা বাসায় থাকে, বাট ওরা ফুটবল খেলে কখন ইউরোপের ক্লাবগুলি আসবে ওদেরকে পিক করবে, তাহলে ওরা যে টাকা পাবে ওদের ফ্যামিলি 3 বেলা ভাত খেয়ে বাঁচবে। ওরা সেই জন্য ফুটবলটা খেলে, ফুটবলটাও ওদের কাছে ব্রেড অ্যান্ড বাটার। তো সেই যেমন অটো ফিস্টারের কথাটা একটু বলি, 2006-এ টোগো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছিল জার্মান ওয়ার্ল্ড কাপে, অটো ফিস্টার ওয়াজ দ্য কোচ। সেই সময় টোগোর ফুটবল ফেডারেশনের টাকা পয়সা বলতে কোনো কিছু ছিল না, এমনকি তাদের ইলেকট্রিক টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল বকেয়া বিলের জন্য, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল বিল বাকির জন্য, বাট দে আর কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ। অটো ফিস্টার ওয়াজ দ্য বিহাইন্ড দ্য ম্যান, একটা প্ল্যান করে তারা কিন্তু গিয়েছিল। যেটা আপনি বললেন কেপ ভার্দে, যেটা ফাদ ভাই বললেন, তার সব প্লেয়ার বাইরে থাকে, কেউ ওখানে থাকে না, তাদের জন্মই কিন্তু প্রায় ইউরোপের বিভিন্ন 14 জন, দেশে। দেশের মধ্যে হ্যাঁ, 14 জন। তো আমাদের, আমি এখনো হতাশ না, কারণ আমি হয়তো দেখে যাব না, বাট একটা স্টেপ নিতে হবে, একটা কাজের মতো কাজ করতে হবে। আমি আর্জেন্টিনার পরে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে, কিন্তু আমাদের ফুটবলটার জন্য এখনই দরকার এই যে ফুটবল বিশ্বকাপ আমরা গা ভাসিয়েছি, এইটাকে ক্যাপিটালাইজ করতে হবে, এইটাকে একটা সুন্দর পরিকল্পনায় ফেলতে হবে। বাট এটা ওই 2-4 বছরের হবে না, এটা করতে হবে 5 বছর 10 বছর Minimum 10 প্ল্যানিং years, বলিতে, 10 years, রাইট। minimum। কারণ আপনি যে লিগ করে জাপান কোথায় চলে গেছে, তারা 50 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এরকম প্ল্যান করেছে, যে 2050-এ তারা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ফাইনাল খেলবে। তাহলে তারা তো একটা জায়গা সেট করেছে। কে লিগ করে কোরিয়া কোথায় চলে গেছে, স্কুল অফ ফুটবল করে ওরা ওয়ার্ল্ড কাপ খেলেছে চায় না। তাহলে তো আমাদের সামনে তো এই জিনিসগুলি রয়েছে, উদাহরণগুলি রয়েছে, আমরা তো একটা করতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমরা এইটা করলাম, আগামী 2 সেট ফুটবল আমরা চ্যাম্পিয়ন হব। ফাহাদ ভাই এইটা বলবেন যে আপনি যা মানে এই যে ফুটবলের থ্রুতে মানে আমরা ভালো না খেলতে পারলে আমাদের ফ্যান্স যেই গ্রুপটা আছে এই শক্তিটা দেখানোর পর, আমি যখন নিজে ফিজিক্যালি মানে ওই আর্জেন্টিনার আমিও জার্সি পরা, তো ওরা তা ওদের সাথে চেহারার মিল না, তো আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি। অবাক হয়েছে যে সিরিয়াসলি বাংলাদেশ থেকে, মানে এটা কিভাবে সম্ভব। really তারপরে possible? আরেকজন পাশ থেকে বললো যে বাংলাদেশ থেকে, ইয়েস, মানে তখন সে বললো যে হ্যাঁ বাংলাদেশ আমাদের একটা বিরাট গ্রুপ আছে, তারা আমাদের সাথে। এই যে যিনি রাষ্ট্রদূত আছেন তিনি ক্যাম্পাসগুলোতে যাচ্ছেন এবং যেখানে উন্মাদনা হচ্ছে সেখানে যাচ্ছেন, একটা ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু তো ওনাদের কাছ থেকে আমরা এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেতে পারি না যে আমাদের ফুটবলকে ওনারা এই ধরনের কোনো চেষ্টা বা প্ল্যানিং কি আপনারা কোনো সময় ভেবেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই না, কোনো সময় এটা তো চলমান, আমরা তো কাজ করছি। আমরা অলরেডি নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ওদের একটা ওয়ার্ল্ড কোচেস প্রোগ্রাম আছে, এটা নিয়ে প্রথম আমরা এই মার্চেই ভ্যাঙ্কুভারে ওদের প্রেসিডেন্ট এবং পুরো টিমের সাথে মিটিং করি। আমাদের অনলাইন অলরেডি দুটো মিটিং হয়ে গিয়েছে, এবং আমরা ওখান থেকে ইনশাল্লাহ কোচ আনার প্ল্যান করছি যারা কোচ থেকে ট্রেন করবে। ওদের একটা ওয়ার্ল্ড কোচেস প্রোগ্রাম আছে। সো এটা একদিকে। আরেকদিকে আমরা প্রায় 2-3টা দেশের সাথে কথা বলছি, সিমিলারলি আপনার ইউথ লেভেলে কোচ আনা যায় কি যায় না। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের নিজের অর্থায়নেই মেন্স ইউথ টিমের জন্য কিন্তু 3 জন কোচ এখন বাংলাদেশে আছে, 3 জনই বাইরের। একজন হেড কোচ, হি ইজ ব্রিটিশ, একজন ফিজিক্যাল কোচ এসছে এবং একজন গোলকিপার কোচ এসছে, যারা এখন আমাদের আন্ডার 20 টিমটাকে নিয়ে কাজ করছে, যে টিমটা ইনশাআল্লাহ উজবেকিস্তানে যাবে।
আমাদের হেড কোচ ফর দ্য মেন্স টিম থমাস দুলি এসছে আমাদের নিজস্ব অর্থায়নে, এবং তিনি এখন তার টিমটা গুছাচ্ছে। হি ইজ অলরেডি ইন টক্স উইথ অ্যাসিস্ট্যান্ট কোচ কাকে নেবে, গোলকিপিং কোচ কাকে নেবে, ওটা করছে। জাপানের সাথে আমাদের কথা হয়েছে, জাপান নেক্সট ইয়ারে ফার্স্ট কোয়ার্টারের শেষে ওনারা আমাদের ইউথ ওমেন্স টিমের জন্য ওরা আমাদেরকে একটি কোচিং সাপোর্ট দিবে। সো এই ডিসকাশনগুলো চলছে, ইটস ভেরি মাচ অনগোয়িং। এবং যেটা আমরা বললাম, আমরা মানে যখন এসছিলাম তখন আমাদের ছিল একজন বিদেশি কোচ মেন্স কোচ এবং একজন বিদেশি কোচ ফর দ্য ওমেন্স, এবং বিদেশি কোচ যিনি ছিলেন ক্যাবরেরা, উনি ওই টুর্নামেন্টের আগে ওনার টিমটাকে সাজাতো। সেখান থেকে কিন্তু এখন আমাদের ইউথের 3জন বিদেশি কোচের পুরো একটা প্যানেল আছে, তার সাথে বাংলাদেশি 2জন কোচ আছে। মেন্স টিমটা এখন ওভাবে আমরা সাজাচ্ছি, এবং এই মুহূর্তে আমরা উই আর ইন ডিসকাশন। ইনফ্যাক্ট আমরা একটা বিজ্ঞাপনও দিয়েছি আমাদের ইউথ ওমেনদের জন্য, আন্ডার 17 পার্টিকুলার, তার জন্য একটি কোচিং প্যানেল করছি। সো উই আর অ্যাকচুয়ালি ইনভেস্টিং, মানে করছি আমরা। আগের একটা কথা বলি, দিলু ভাই এগ্রি করবে যে ফুটবলে কোনো শর্টকাট নেই আনফরচুনেটলি। মানে আমাদের যতই ভালোবাসা থাকুক, যতই প্যাশন থাকুক, ইটস এ লং টার্ম থিং, ইটস এ ভেরি লং টার্ম থিং, এবং অনেক স্যাক্রিফাইস। আপনি দেখেন কোরিয়া, জাপান কত ইনভেস্ট করেছে, জে লিগ, কে লিগ করেছে, তাদের কোরিয়ান কতগুলি প্লেয়ার আপনার প্রিমিয়ার লিগ খেলে, তারাও কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে স্ট্রাগল করে এখনো। এখনো কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে যেতে স্ট্রাগল করে। আপনি আমাদের এশিয়ার টপ টিম হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, 3টা টিমের পারফরমেন্স দেখেন আপনি ওয়ার্ল্ড কাপে। Everyone is struggling. Everyone is struggling. So it is very difficult. It is the reality. এটাকে আপনাকে মেনে নিতে হবে যে এটা ইজ ডিফিকাল্ট, বাট তার অর্থ এই কি আমি হাল ছেড়ে বসে থাকবো? নো। তার অর্থ যেটা দিল বলে আমি ওনার সাথে খুবই এগ্রি করি। দেখেন আমাদের উই হ্যাভ সাম সলিড ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমাদের মোর ইউটিলাইজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সরকারের সাপোর্ট লাগবে। আই এম ভেরি ব্লেসড বলতে পারি যে বর্তমান যে সরকার, স্পেশালি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সকলে কিন্তু এক্সট্রিমলি ক্রীড়া বান্ধব। সো তারা কিন্তু আমি বিশ্বাস করি ভালো আমরা সাপোর্ট পাচ্ছি এবং আমরা আগামীতে পাবো। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ইউজ করতে হবে। আমাদের কোনো ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম নাই, আপনি জানেন আমাদের কিন্তু বাংলাদেশে ফুটবল স্টেডিয়াম নাই, ডেডিকেটেড কোনো স্টেডিয়াম না, ডেডিকেটেড না, আমাদের ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম নাই। ডেডিকেট তো পরের কথা, আপনার ডেডিকেট তো নাই, আউট অফ কোয়েশ্চেন। কোন স্টেডিয়ামকে ফুটবলের জন্য ডেডিকেট দেওয়া হয় না। যেটা ছিল গুলিস্তানের, ওটা তো ফুটবলের জন্যই ছিল। আমাদের জন্য সবগুলি ফুটবলের জন্য দেয় আমাদেরকে, বাট ওখানে একটা শর্ত থাকে যে অন্য ফেডারেশন লাগলে তাদেরকে দিতে হবে, এবং সেই জন্য আমরা অফকোর্স আমরা তো সবাই ব্রাদারলি, সবাই তো বাংলাদেশের আন্ডারে। হ্যাঁ, তারপর আপনি আমাদেরকে যখন আমাদেরকে কোনো স্টেডিয়াম দেয়, আমাদের খালি মাঠটা দেয়, রাইট, অন্য কিছু দেয় না। সেটা যাই হোক, এটা ডেফিনেটলি কোনো শর্টকাট নাই। ক্রিকেটেও তো শর্টকাট নাই। ক্রিকেটেও আপনাকে পারফরমেন্স করেই আপনাকে এগোতে হবে বা আপনাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ আজকে জিতলো জিম্বাবুয়ের সাথে, যদিও সেই আলোচনা নাই। আজকে সবাই ফুটবল নিয়ে মেতে আছে, এটা গ্রেটেস্ট শো অন আর্থ। সো আমরাও মোটামুটি সবাই ভেতরে ভেতরে মুখিয়ে আছি, খেলা দেখবো, এবং আমরা চাই যা হোক, আমরা জীবদ্দশায় অ্যাটলিস্ট দেখে যেতে চাই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। আমি এতটুকু বলতে পারি, আমরা ডেফিনেটলি সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব আমাদের অর্জন করতেই হবে, এবং আমাদেরকে নেক্সট এএফসি তে কোয়ালিফাই করতেই হবে এট এনি কস্ট। দ্যাট শুড বি আওয়ার মিশন। আমি আপনাকে বলতে এবং সেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমজাদের হাত ধরে বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগোবে, আপনাদের হাত ধরে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কড়া আলাপ আর কড়া করি নাই, কড়া আমাদের নিজেদের জন্যই নিজেরা করলাম। আমরা চাই আজকে যে আনন্দ চলছে সে আনন্দ চলুক, হৃদয় ভাঙার কোনো সুযোগ নেই। কেউ না কেউ তো জিতবে, বাংলাদেশ একদিন জিতবে। আজকে এ পর্যন্তই।